মাত্র 13 বছরের একটি কিশোরী মেয়ে গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়। জি হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। মেয়েটির নাম নিতু, বয়স মাত্র 13, সবেমাত্র ক্লাস 8-এ পড়ে। দেখতে খুবই কিউট, কিন্তু কে করলো এই কাজ? কি কারণে এই কিশোরী মেয়েটি মাত্র 13 বছর বয়সী গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়? এই মেয়েটির সাথে কি কি করেছিল তা যদি আপনি একবার দেখেন আপনিও অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে সেটাই দেখাবো, এই মেয়েটির সাথে কি কি হয়েছিল, কেন এই মেয়েটি 13 বছর বয়সে গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এই ভিডিওটিতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে, তাই তোমরা যারা 18 বছরের নিচে রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাও। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। এখানে নিতু নামের সেই ছোট্ট মেয়েটি তার বাবা গোপালের সাথে খেলা করছিল। তখনই তার মা আনিতা এখানে এসে তাদের দুজনকে থামতে বলে, কারণ নিতুর স্কুলের সময় হয়ে গেছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল এটাই তাদের ছোট্ট একটি পরিবার। আসলে নিতু তার মায়ের থেকে তার বাবাকে একটু বেশি ভালোবাসে, কারণ নিতুর বাবা গোপাল নিতুকে একটু বেশি কেয়ারিং করত। যে কোনো প্রয়োজনে সে তার বাবাকেই কাছে পেত, যেমন পড়ালেখা করানো, খেলাধুলা করা, চুল বেঁধে দেওয়া, এমনকি বন্ধুর মতো আচরণ করত। এক কথায় বাবা মেয়ের বন্ডিং অসাধারণ ছিল। অন্যদিকে নিতুর মা আনিতা একজন হাউসওয়াইফ, নিজের মেয়েকে বাবার সাথে ফাজলামো করার জন্য সারাক্ষণ বকত। কিছুক্ষণ পর নিতু তার স্কুলে চলে যায়, আর গোপাল ও আনিতা তাদের কাজে চলে যায়। এরপর গোপাল তার অফিসে যাওয়ার জন্য একটা বাসে ওঠে। বাসে অনেক সিট খালি ছিল, তাই গোপালের পাশে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে ডেকে সেখানে বসিয়ে দেয়। কিন্তু এটা দেখে ওই মেয়েটির মা সেটা পছন্দ করে না, তাই সে তার মেয়েকে সিট থেকে উঠিয়ে আবার দাঁড় করিয়ে রাখে। আর এটা দেখে গোপাল নিজেই নিজেকে অপমানিত বোধ করতে থাকে আর চিন্তা করতে থাকে, আরে ধুর, আমি তো তাকে সাহায্যই করতে চেয়েছিলাম। এর পরের সিনে আমরা কলেজের সামনে অনেকগুলো মানুষকে দেখতে পাই। আসলে এখানে নিতুর বন্ধু সোমা মেয়েদের উদ্দেশ্যে খুব ভালো স্পিচ দিচ্ছিল, যেমন আমরা মেয়েরা আর কখনো পিছিয়ে থাকবো না, মেয়েদের পাওয়ার সম্পর্কে সবাইকে বুঝিয়ে দিতে হবে। আর সেখানে নিতুর মা আনিতাও ছিল। আনিতা গোপালকে ফোন করে বাড়িতে যেতে বলে। কিছুক্ষণ পর আনিতা সোমার থেকে বিদায় নিয়ে গোপালের সঙ্গে বাড়ি যাওয়া শুরু করে, কিন্তু তারা দুজন একটা বড় সুপার মার্কেটের সামনে থামে। তখনই আমরা বুঝতে পারি আজকে নিতুর বার্থডে, তাই নিতুর জন্মদিন উপলক্ষে সেই সুপার মার্কেট থেকে একটা বড় কেক অর্ডার করে। এরপর বাড়িতে গিয়ে তারা ধুমধাম করে নিজের মেয়ে নিতুর জন্মদিন সেলিব্রেট করে। নিতুর বাবা গোপাল এই জন্মদিনে তার মেয়েকে একটা কুকুর গিফট করে। কুকুরটি পেয়ে নিতু অনেক খুশি হয়ে যায়, আর এভাবেই তারা তাদের মেয়ের বার্থডে উদযাপন করে। এরপর দিন আবারও নিতু স্কুলের উদ্দেশ্যে তৈরি হয়ে তার বাবার সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। এখানেই তার এক বান্ধবী দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে স্কুলের বাস চলে আসে, তাই তারা বাসে উঠে স্কুলের উদ্দেশ্যে যেতে শুরু করে। বাসের মধ্যে নিতুর বান্ধবী নিতুকে জিজ্ঞেস করছিল, নিতু তোমার মা কেন তোমাকে দিয়ে যায় না? তখন নিতু বলে, আসলে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই সে নিজেই আমাকে সবসময় নিয়ে আসে। এরপর রাত হয়ে যায়। ঋতুর মা বাবা শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর ঋতু সেখানে চলে আসে আর দৌড়ে তার বাবার পাশে শুতে যায়। নিতুর মা নিতুকে বারবার নিষেধ করছিল, কিন্তু নিতু কিছু না শুনেই তার বাবার সাথে শুয়ে পড়ে। যাই হোক, এর পরের দিন গোপাল তার অফিসে কাজ করছিল। তখনই নিতুর স্কুল থেকে গোপালকে ফোন করে জানানো হলো নিতুর অত্যন্ত জ্বর থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছে, আপনি দ্রুত স্কুলে আসুন। এরপর নিতুর বাবা স্কুলে যেয়ে নিতুকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু ঘরের চাবি নিতুর মার কাছে ছিল। এরপর গোপাল যখন নিতুর মাকে ফোন করে তখন তার ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল, এজন্য গোপাল খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। এদিকে নিতুও বসে না থাকতে পেরে সেখানে শুয়ে পড়ছিল। এরপর কিছুক্ষণ পর নিতুর মা তার বান্ধবী সোমার সাথে বাড়িতে ফিরে আসে, কিন্তু নিতুর মা সেখানে এসে দেখতে পায় ঘরের তালা ভেঙে ফেলা হয়েছে। তাই সে তার বান্ধবীকে বিদায় জানিয়ে ঘরে ঢুকে যায়, আর দেখতে পায় নিতু অনেক অসুস্থ আর গোপাল তার সেবা করছে। তবে এখানে গোপাল অনেক রেগেছিল আনিতার উপর, কারণ আনিতা ঠিক সময় বাড়িতে আসেনি। তাছাড়াও তার মোবাইলটাও সুইচ অফ ছিল। এখন এটার জবাবে আনিতা বলে, আমার মোবাইলে চার্জ ছিল না। এইসব কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কিও হয়ে যায়। পরের দিন সকালে আনিতা আবার কোথাও বের হয়ে যাচ্ছিল। এটা দেখে গোপাল তাকে জিজ্ঞেস করে, এখন আবার কোথায় যাচ্ছ? তখন আনিতা বলে, আমি এবং আমার বান্ধবী সোমা একটা কাপড়ের দোকানে পার্টনার নিতে যাচ্ছি, তাই একটা দোকান উদ্বোধন করতে যাব। এটা শুনে গোপাল পরিষ্কারভাবে আনিতাকে না করে দেয় আর বলে, তোমার কোথাও যেতে হবে না, আমি তোমার বন্ধু সোমাকে একদমই পছন্দ করি না, ঘরে মেয়ের শরীর খারাপ, বাসায় থাকো। কিন্তু আনিতা গোপালের একটা কথাও না শুনে বেরিয়ে পড়ে। এরপর তারা দুজন একটা চিপ গেস্টের মাধ্যমে তাদের দোকানের শুভ উদ্বোধন করে আর সবার কাছে কাপড় বিক্রি করতে থাকে। এদিকে গোপাল একা একা অনেক দুশ্চিন্তা করতে থাকে, কারণ আনিতা তার একটা কথাও শুনছিল না। এরপর আনিতা তার কাজ শেষ করে যখন বাসায় আসে তখন সে দেখতে পায় বাসায় তালা লাগানো ছিল, কারণ গোপাল তার মেয়েকে নিয়ে এখনো বাসায় ফেরেনি আর নতুন তালার চাবি গোপালের কাছেই ছিল। এরপর রাত হয়ে যায়, তবুও গোপাল নিতুকে নিয়ে বাসায় ফিরছিল না। তাই আনিতা তার বান্ধবী সোমাকে ফোন করে নিয়ে আসে আর সোমার সাথে থাকার জন্য তার সাথে চলে যায়। এরপর অনেক সময় চলে যায়, আনিতা আর গোপালের সম্পর্কের মধ্যে মরিচা ধরে যায়। গোপাল একাই তার মেয়েকে দেখাশোনা করত। এর মধ্যে নিতু তাদের স্কুলের একটা ভ্যাকেশনে চলে যায়। গোপাল আর আনিতা তারা দুজন দুজনের কাজে ব্যস্ত থাকে। এরপর দেখতে দেখতে গোপাল ও আনিতা দুজনেই নতুন দুটা গাড়ি কিনে ফেলে। নিতু তার মায়ের জন্য মন টিকছিল না, আর এদিকে গোপালও একাকিত্ব সহ্য করতে পারছিল না, তাই বেচারা গোপাল সারাক্ষণই মদের নেশায় ডুবে থাকতো। এরপর গোপাল একদিন জানতে পারে তার মেয়ে স্কুলের ভ্যাকেশন কাটিয়ে বাড়িতে চলে আসছে, তাই দ্রুতই সে তার মেয়েকে আনতে স্কুলে চলে যায়। কিন্তু এখানে অলরেডি আনিতা তার মেয়েকে রিসিভ করেছিল।
কিছুক্ষণ পর সেখানে গোপালও এসে পড়ে আর তিনজনই প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল তাদের দুজনের খারাপ সম্পর্ক থাকার কারণে মিস লিজার সাথে দেখা করতে বলে, কারণ তাদের মধ্যে থাকা খারাপ সম্পর্কের কারণে নিতুর উপরে ইফেক্ট পড়ছিল। তো যখন মিস লিজা তাদের দুজনকে কাউন্সিলিং করতেছিল তখন হঠাৎ গোপাল লিজার উপরে রেগে যায় আর নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। গোপাল এবং আনিতার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুজন দুজনের গাড়ি নিয়ে সেখান থেকে বাড়িতে যেতে শুরু করে। আনিতা নিতুকে দেখার জন্য গোপালের গাড়ির পিছু পিছু আসছিল আর নিতুও তার মায়ের সাথে মজা করছিল। কিন্তু গোপাল যখনই একটু সামনে চলে যায় তখনই আনিতা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে গোপাল এটা বুঝতেই পারেনি, সে তার গাড়ি নিয়ে অনেক সামনে এগিয়ে গিয়েছিল। এখন নিজের মাকে না দেখতে পেয়ে নিতু অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, তাই সে তার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তার মাকে ফোন করতে থাকে। তখনই একটা লেডি ফোনটা রিসিভ করে বলে, তোমার মা হসপিটালে আছে, কারণ সে অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তোমার বাবাকে নিয়ে জলদি হসপিটালে আসো। তো তারা দুজন দেরি না করে হসপিটালে চলে যায়। কিন্তু গোপাল আনিতাকে দেখতেই যায় না। নিতু তার বাবার কাছ থেকে কার্ড নিয়ে মায়ের জন্য ঔষধ আনতে যাচ্ছিল। তখনই এখানে আনিতাকে দেখার জন্য তার বান্ধবী সোমা চলে আসে। তাই গোপাল সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তার মেয়েকে নিয়ে চুপচাপ সেখান থেকে বাড়িতে চলে আসে। ওই রাতে নিতু এবং গোপাল বাবা মেয়ে একই সাথে একই বিছানায় ঘুমায়। এরপর দিন নিতুর মা যখন বাড়িতে এসে জানতে পারে যে নিতু তার বাবার সাথে একই বিছানায় ঘুমাইছিল, তো এই বিষয়টিকে নিতুর মা খুবই খারাপ চোখে দেখে এবং বলে, তোমাকে আর তোমার বাবার সাথে এক বিছানায় ঘুমানো যাবে না, তাই এখন থেকে তোমাকে আলাদা ঘরে ঘুমাতে হবে। কিন্তু সেদিন রাতে যখন আনিতা ও গোপাল দুইজন দুই দিকে ফিরে ঘুমাচ্ছিল তখন নিতু তার টেবিলে বসে পড়ছিল। কিন্তু যখনই বিদ্যুৎ চমকায় তখনই নিতু ভয় পেয়ে তার বাবার কাছে চলে যায়। কিন্তু এটা দেখে নিতুর মার একদমই ভালো লাগে না। সে নিতুকে আবারও সেখান থেকে উঠিয়ে নিজের ঘরে শুইয়ে দেয়। কিন্তু এই নিতুর বাবাও তার কাছ থেকে উঠে এসে নিতুর কাছে শুয়ে পড়ে। নিতুর মা এসব দেখে একদমই সহ্য করতে পারছিল না, তবুও কোনোভাবে মেনে নিচ্ছিল। এভাবেই দিন যেতে যেতে নিতুর 13তম বার্থডে চলে আসে। তাই তার মা এবং তার বাবা আবার তার জন্মদিন ধুমধাম করে পালন করে। তবে এবারের জন্মদিনে গোপাল তার মেয়েকে একটা সাইকেল গিফট করে। এটা পেয়ে তো নিতু অনেক খুশি হয়ে যায়। সাথে সাথে গোপাল ও আনিতার সম্পর্কটা আবার ভালো হয়ে যায়। এরপর তারা দুজন আবারও একসাথে ইন্টিমেট হয়। এর পরের দিন নিতু যখন স্কুলে পরীক্ষা দিচ্ছিল তখনই তার পেটে অনেক ব্যথা করছিল। তাই তার শিক্ষককে বলে নিতু তখনই বাথরুমে চলে যায়। এখানে এসে সে বুঝতে পারে তার আবারও পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল। তাই নিজের মধ্যে খুবই অস্বস্তি বোধ করছিল। এরপর আবারও ক্লাসে বসে ক্লাস করতে থাকে। এরপর যখন আবারও নতুন ক্লাস টিচার আসে তখন সে ক্লাস টিচারকে বলে আবারও বাথরুমে যেতে চায়। তার কথা শুনে এবার ক্লাসের বাকি মেয়েরা হাসতে শুরু করে। আর একটা মেয়ে ম্যাডামকে বলছিল, ম্যাম এই পর্যন্ত ঋতু 5 বার বাথরুমে গিয়েছিল। এটা শুনে ম্যাডাম নিতুর সমস্যা বুঝতে পারে এবং তাকে পারমিশন দিয়ে দেয়। কিন্তু যখন নিতু বাইরে যাচ্ছিল তখনই মাথা ঘুরে দরজার সামনে পড়ে যায় আর তখনই দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে একটা ডাক্তার তাকে চেক করছিল, কিন্তু তাকে চেক করার সময় ডাক্তার নিজেই শকড হয়ে যায়, কারণ আসলে নিতুর সাথে এমন কিছু হয়েছে যা আমরা নিজেরাও জানি না। ডক্টর নার্সকে বলছিল দ্রুত এটা লেডি ডাক্তারকে ডেকে আনার জন্য, কারণ পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যাচ্ছে। এরপর ঋতুর প্রিন্সিপাল দ্রুত ঋতুর মাকে ফোন করে স্কুলে আসতে বলে। আর অন্যদিকে মিস লিজা ঋতুকে জিজ্ঞেস করছিল আসলে কি এমন হয়েছে যেটা তুমি আমাদের কাছ থেকে লুকাতে চাচ্ছ। কিন্তু তার প্রশ্নের জবাবে নিতু কিছুই বলতে চায় না, উল্টো শুধু তার বাবার সাথে দেখা করতে চায়। তাই মিস লিজা এই বিষয়টিকে নিয়ে অনেক গিলটি ফিল করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে নিতুর মা পৌঁছে যায় এবং সোজা সে প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপাল তার রুমের দরজা বন্ধ করে দেয় আর তাকে এমন একটা কথা বলে যেটা শুনে ঋতুর মা অবাক হয়ে যায়। বেচারি তো একেবারেই ভেঙে পড়েছে। সবাই তাকে ধরে বাইরে এনে বসায়। আর যখনই সে তার সামনে তার মেয়েকে দেখতে পায় তখনই আনিতার অনেক রাগ হচ্ছিল। নিতুর উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই মরে যা, তুই আমার সামনে থেকে দূর হ। এটা বলেই নিতুর মা চিৎকার করছিল। আসলে বন্ধুরা এটাই সাসপেন্স, আমরা নিজেই বুঝতে পারছি না নিতুর সাথে আসলে কি হয়েছে। এরপর এই সমস্যা সমাধান করার জন্য স্কুলের প্রিন্সিপাল একসাথে সকল টিচারকে ডাকে। আর এখানে আমরা এই মুভির সব থেকে বড় সাসপেন্স জানতে পারি, আর সেটা হলো নিতুর শরীরের সাথে খারাপ কিছু করা হয়েছে যার ফলে নিতু প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এইসব শোনার পর সকল টিচাররা নিতুর উপর প্রশ্ন তুলতে থাকে যে এই মেয়েকে আমরা স্কুলে কিভাবে রাখবো, আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, পুলিশকে জানাতে হবে। কিন্তু প্রিন্সিপাল এই বিষয়টাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে বলে। আর অন্যদিকে নিতু একটা টেলিফোন দিয়ে তার বাবাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু তার বাবা মোবাইলটি রিসিভ করছিল না। নিতু খুবই ভয় পাচ্ছিল। অনেকক্ষণ ফোন করার পর ফাইনালি তার বাবা রিসিভ করে, কিন্তু তখনই স্কুলের টিচাররা নিতুকে ফোন করতে দেখে ফেলে। তাই নিতু তার বাবাকে কিছু বলার আগেই নিতুকে তারা এখান থেকে ধরে নিয়ে যেতে চায়। তখনই নিতু স্কুলের মধ্যে কান্না করে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করে। এদিকে মেয়ের কান্না শুনে অনিতা দৌড়ে মেয়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। নিতুর মা যখনই নিতুর বাবাকে জানাতে চায় তখনই স্কুলের টিচাররা নিতুর মায়ের হাত থেকে নিয়ে নেয়। ওদিকে গোপাল টেনশনে পড়ে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে আর বলে নিতু ঠিক আছে কিনা, কিন্তু প্রিন্সিপাল মিথ্যে বলে ফোনটিকে কেটে দেয়। এরপর স্কুলের সকল টিচার আনিতার সাথে নিতুকে একটা হসপিটালের উদ্দেশ্যে বের করে দেয়। কিছুক্ষণ পর স্কুলে গোপালও চলে আসে। প্রিন্সিপাল বুঝতে পারছিল না তারা তাকে কি বলবে, তবুও গোপালকে অনেকক্ষণ বাইরে বসিয়ে রাখে আর ফাইনালি তাকে মিস লিজার সাথে কথা বলতে পাঠিয়ে দেয়। এখানে 3 জন টিচারও ছিল। মিস লিজা গোপালকে বলছিল অ্যাকচুয়ালি আমরা যখন নিতুকে অসুস্থ দেখে হসপিটালে টেস্ট করতে নিয়ে যাই তখন জানতে পারি আপনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তখন এটা শুনে গোপাল পুরোপুরি শকড হয়ে যায়। তখন স্কুলের স্টাফ গোপনে গোপালের ছবি উঠাতে থাকে। এরপর গোপাল এই কথা শোনার পর সরাসরি প্রিন্সিপালের রুমে গিয়ে এই কথার সত্যতা জানতে চায়। বেচারা বুঝতে পারছিল না তার মেয়ের সাথে কিভাবে এমনটা হয়েছে। প্রিন্সিপাল তার সাথে কথা না বলেই উঠে যায় আর সব টিচাররা মিলে গোপালকে স্কুল থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরেই আমরা ওই স্টাফকে দেখতে পাই যে কিনা গোপালের ছবি উঠিয়েছিল। এরপর গোপালের ওই ছবিটার সাথে অশ্লীল কিছু টাইটেল জুড়ে দিয়ে লোকটা ওই ছবিকে
ভাইরাল করে দেয়। এখানে লেখা ছিল গোপালই তার নিজের মেয়েকে ধর্ষণ করেছে। এরপর আমরা গোপালকে দেখতে পাই যে কিনা রেগেই গাড়ি চালাচ্ছিল। তখনই তার মোবাইলে ওই ছবিটা দেখতে পায় যেটা কিনা ওই স্টাফ ভাইরাল করে দিয়েছিল। এটা দেখার পরেই তো গোপালের মাথায় আগুন উঠে যায়। তার জীবনের সবচেয়ে বড় শখ সে এখনই খেলো। এরপর সে তার এক বন্ধু নারায়ণকে তার গাড়িতে উঠায় এবং তাকেও এই ছবিটি দেখায়। নারায়ণও কিছু বুঝতে পারছিল না। এরপর দুই বন্ধু মিলে একটা ক্লাবে যায়। তখন নারায়ণ নিতুর মায়ের সাথে কথা বলে। এরপর নিতুর মা নারায়ণকে বলছিল, আপনি যা শুনেছেন সবই সত্য, আমি নিজেও অনেক ভেঙে পড়েছি। তখনই ক্লাবের সবাই গোপালের দিকে খুব রেগেই তাকিয়েছিল। এখন গোপাল এসব দেখে নিজেকে খুবই গিলটি ফিল করছিল, তাই সে চুপচাপ এখান থেকে উঠে চলে যেতে থাকে। গোপাল সোজা নিতুর টিচার লিজার সাথে দেখা করে, তার কাছে জানতে চায় তার মেয়ে কোথায় আছে। কিন্তু লিজা তার প্রশ্নের জবাব না দিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তাই এখন প্রিন্সিপাল গোপালের বন্ধু নারায়ণকে ফোন করে নিয়ে আসে আর গোপালকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে, কারণ তার জন্য স্কুলের বাকি বাচ্চারা ডিস্টার্ব ফিল করছিল। তারপর নারায়ণ সেখানে যেয়ে গোপালকে নিয়ে আসে এবং গোপালের বাসায় বসে তারা দুজন মদ খাচ্ছিল। এর পরের দিন আমরা আনিতা ও সোমাকে একটা হসপিটালে দেখতে পাই যেখানে তারা নিতুকে ট্রিটমেন্ট করাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই সেখানে গোপাল চলে আসে। গোপাল তার মেয়ের সাথে কথা বলতে চায়, নিতুও তার বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু কেউ তাদের দুজনকে একসাথে কথা বলতে দিচ্ছিল না। এখানে গোপাল ও আনিতার মধ্যেও জড়াজড়ি হয়। গোপাল আনিতাকে জিজ্ঞেস করে, এসব তুমি কিভাবে করতে পারলে, তুমি এসব কিভাবে বিশ্বাস করলে, আমি নিতুর বাবা। এরপর এখানে থাকা মানুষগুলো তাদের দুজনকে সামলাতে পারছিল না, তাই কিছুক্ষণ পর পুলিশ সেখানে এসে গোপালকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ স্টেশনের একটা কনস্টেবল গোপালকে নিয়ে মস্কারা করছিল আর বলছিল, নিজের মেয়েকে কিভাবে প্রেগনেন্ট করে ফেললি, তোকে তো মারতে মারতে মেরে ফেলা উচিত। এটা শুনে গোপাল অনেক রেগে যায়, তাই সে কনস্টেবলকে মারতে শুরু করে। সেখানকার সব অফিসাররাও গোপালকে সামলাতে পারছিল না। আর তখনই ওই পুলিশ স্টেশনে সিনিয়র পুলিশ অফিসার আসে। সে গোপালের চোখ দেখার পর সবকিছু বুঝতে পেরে যায় আর এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে পুলিশ অফিসার নিতুর স্কুলে যায় আর প্রিন্সিপালকে ধোলাই করতে শুরু করে আর বলে, আপনি পুলিশকে এই কেস না জানিয়ে এই কেসটাকে নিজেই হ্যান্ডেল করতে চেয়েছেন, যেটা সম্পূর্ণ অবৈধ। আপনি যে কারো কথা শুনে কাউকে সন্দেহ করতে পারেন না, আপনার আইনের সহায়তা নেওয়া প্রয়োজন ছিল। আর তাহলেই প্রমাণ হয়ে যেত এই মেয়েটা আসলেই কিভাবে প্রেগনেন্ট হয়েছে। প্রিন্সিপাল খুবই ভয় পেতে থাকে। এরপর পুলিশ অফিসার নিতুর মাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে, তাকে যা যা হয়েছে সব জিজ্ঞেস করতে থাকে আর বলে, অন্য কারো কথা শুনে নিজের স্বামীর উপর অবিশ্বাস করা ঠিক হয়নি। সব সময় মনে রাখবেন, একজন বাবা তার মেয়ের সাথে এত নিজ কাজ কখনোই করতে পারে না। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি আসল অপরাধীকে নিশ্চয়ই খুঁজে বের করব। এখন এখান থেকে আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়। আমরা একটা নির্জন বাড়ি দেখতে পাই যেখানে একটা জ্যাকেট পরা লোক কিছু ওয়েল্ডিং করছিল। এই লোকটা এখানে এমন কিছু তৈরি করছিল যা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে মেরে ফেলা যায়। তখনই সেখানে একটা লোককে বাধা অবস্থায় আমাদের দেখানো হয় আর জ্যাকেট পরা লোকটাও সেই লোকটার কাছে যায়, গিয়ে তার মোবাইল থেকে অনেকগুলো মেয়ের ছবি দেখাতে থাকে। তার মাঝে নিতুর ছবিও ছিল। এখানে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয় আর এখন আমরা বুঝতে পারি এই কিডন্যাপ করা লোকটা অন্য কেউ ছিল না, ওই স্কুলের স্টাফটাই ছিল যে কিনা গোপালের ছবি উঠিয়ে তাকে ভাইরাল করে দিয়েছিল। তার কারণে গোপালকে তার নিজের মেয়ের রেপিস্ট হিসেবে ভাইরাল করে দিয়েছিল। গোপালের পরিবার তছনছ হয়ে গিয়েছিল আর তার পরিবার কারোর সামনেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এরপর সিনেমা আবার প্রেজেন্টে আনা হয় আর সেই জ্যাকেট পরা লোকটাকে দেখানো হয় আর এটা অন্য কেউ ছিল না, নিতুর বাবা গোপালই ছিল, যে কিনা সে তার বদলা নেওয়ার জন্য এই লোকটাকে বেঁধে রেখেছিল। এরপর গোপাল তাকে বলছিল, আমার মেয়ে যখন তোর নাম বলেছিল যে তুই আমার মেয়ের সাথে এই বাজে কাজটা করেছিস, তখন আমি ভেবেছিলাম আমি তোকে পুড়িয়ে যন্ত্রণা দিয়ে মারব, আর এখন সেই সময়টাই হয়ে গিয়েছে। তখন অপরাধীটা বলছিল, প্লিজ আমাকে মারবেন না, আমি সারেন্ডার করার জন্য প্রস্তুত আছি, আপনি আমাকে যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে মেরে ফেলবেন না। তবে এই অপরাধী তার মেয়েকে ধর্ষণ করেছিল, তাই গোপাল অনেক কষ্ট পেয়েছে। তাই এখন সে তার উপর কোনো রকম দয়া না দেখিয়ে এই গ্যাস চেম্বারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আর নিজের চোখের সামনেই আগুনে পুড়ে তাকে মেরে ফেলে। এটা দেখে তো সবারই আত্মা কেঁপে ওঠে। গোপাল এভাবেই তার মেয়ের ধর্ষণের প্রতিশোধ নেয়। অবশেষে গোপাল একটা কথা বলে যায় আর কথাটি হলো, মা মানে হলো সত্যতা আর বাবা মানে ভরসা, আর এই দুটো সমন্বয়ে একটা মেয়ে তার পরিবারে নিরাপদ থাকে। আর এই অসাধারণ ডায়লগের মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।